বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প তিলোত্তমা। প্রধান চরিত্রে দীপ, শর্মিলা এবং সৌম্য। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে তিলোত্তমা। হ্যালো সৌম্য। শোন না ভাই, একটা হেল্প লাগবে। বল, কি হয়েছে? তার আগে বল কেমন আছিস? বিয়েটা তাহলে করছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। অ্যাট লাস্ট করছি। তুই কেমন আছিস বল? তোর কাজবাজ কেমন চলছে? ভালোই আছি, কাজটাও দিব্যি চলছে রে। বাহ বাহ, বেশ। তুই তো এখন বিশাল প্রমোটার। তা শোন না, একটা বাড়ি কিনবো রে, হেল্প কর ভাই। বাড়ি নিবি? আচ্ছা, হঠাৎ বাড়ি কিনবি? কি ব্যাপার রে? আরে নিউ টাউনে একটা চাকরি পেয়েছি, শর্মিলাকে নিয়ে ওখানে শিফট করতে চাই। আর আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছা ওখানে থাকবো, তাই আর কি। ভাই একটু তাড়াও আছে, 2 সপ্তাহ পর জয়েনিং। তুই তার মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দে। জানিসই তো আমি কদিন একটু ব্যস্ত থাকবো, তোকে কিন্তু পুরোটা ম্যানেজ করতে হবে। হ্যালো, কিরে পারবি তো? ফোনের ওপারে সৌম্যের কোনো শব্দ পাচ্ছি না, ও এক্কেবারে চুপ। আমি আবার বললাম, কিরে, হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনলি কি বললাম? হ্যাঁ ভাই, শুনেছি। তো কেমন ঘর চাইছিস বলতো? সেরম কোনো ক্রাইটেরিয়া নেই, একটু শান্তিতে থাকতে পারলেই হলো। তবে হ্যাঁ, বেশি ভিড়ভাট্টা এলাকায় করিস না ভাই। বুঝলাম। একটা বাড়ি আছে, সে সোনারপুরে। আশপাশটা নিরিবিলিও হবে, 2 তলা ঘর, সামনে বাগান, বেশ ভালো বাড়িটা। বাড়ির মালিক চলবে ভাই, চলবে। তুই যখন বলছিস ভালোই হবে। তোকে কিন্তু সব অ্যারেঞ্জ করতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সে আমি সব করে দেবো। তুই আগে বিয়ের পিড়িতে বস। থ্যাংক ইউ ভাই। বল কেমন কি খরচ পড়বে? আমি তোকে ডিটেলসটা পরে দিচ্ছি, আমায় একটু সময় দে। তোরা কবে আসবি বলতো? হ্যাঁ ঠিক আছে, আমরা যাব ধর ওই 1-1.5 সপ্তাহ পর। ওকে। তুই কিন্তু আসতে পারতিস ভাই। যাওয়ার ইচ্ছা ছিল রে, হঠাৎ কটা কাজ পড়ে গেল ওই ডেটে, জানিসই তো। হ্যাঁ, মাসিমণি বলছিল মাকে, আমি শুনেছি। ট্রেনটা না হয় পাওনাই রইল। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে চিন্তা নেই। আমি আসি না তোদের ওখানে, তারপর না হয় সব হবে। ওকে দেন। চল রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। সৌম্য যখন সব অ্যারেঞ্জ করে দেবে, আর চিন্তা করে কোনো লাভ নেই। কালই নতুন বাড়িতে এসেছি। বাড়িটা বেশ সুন্দর। সৌম্য যেমন যেমন বলেছিল ঠিক তেমনই। 2 তলা বাড়িটা। বাড়িটার সামনে একটা ছোট্ট বাগান। বাগানটা 2 ভাগ করে চিরে মাঝখান থেকে চলে গেছে একটা নুড়ি কাকড় বেছানো রাস্তা। রাস্তাটা শেষ হয়েছে বাড়ির একেবারে সামনের মেন রাস্তার মেন গেটে। বাড়িটার চারদিকে অর্ধেক পাঁচিলের ওপর লোহার রেলিং তোলা। আর তার চেয়েও বেশি ভালো লাগলো বাড়ির নামটা, তিলোত্তমা। কে রেখেছিল এই নাম? বাড়ির নামটা আর বদলালাম না, ওটাই রেখে দিলাম। মোটমাট বাড়িটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হলো।
আশেপাশে বেশি বসতিও নেই, তাই বেশ নিরিবিলি বলেই মনে হলো জায়গাটা। মনটা সৌম্যর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। না, ছেলেটা এই কদিনের মধ্যে এতটা করে দেবে ভাবতেই পারিনি। ঘর সাজানো গোছানো, আসবাব, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব অ্যারেঞ্জ করে দিয়েছে। মনে মনে খুশি হলাম। শর্মিলাও খুশি হয়েছে নিশ্চয়ই, কারণ ও যেভাবে সারা ঘর ঘুরে ঘুরে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তাতে ওর মনোভাব বুঝতে আমার বাকি রইল না। আজই সন্ধেবেলায় সৌম্য এসেছিল। বাড়ির ব্যাপারটা নিয়ে সব রফা দফা হয়ে গেছে। বাড়িটা এখন অফিসিয়ালি আমাদেরই। অফিসে জয়েনিংয়ের ডেট এসে গেল। আরও 2 দিন কেটে গেল বাড়িটায়। দিব্যি আছি, কোনো সমস্যাই হচ্ছে না। শর্মিলার যদিও প্রথম রাত্রে ঘুম হয়নি, সেটার কারণ যদিও নতুন জায়গা। এর বাইরে আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হলো শর্মিলা এবার সারাদিন একা থাকবে। শর্মিলা বলল, এই যে তুমি তো চলে যাচ্ছ, আমি সারাদিন একা একা কি করব? বোর হয়ে যাব তো গো। বোর কেন হবে? টিভি আছে, বই আছে, আর সর্বোপরি তোমার প্রিয় ফোনটা আছে। ওদের নিয়েই কাটিয়ে দাও। আর তোমার স্কুল সার্ভিস এক্সামের প্রিপারেশনও তো নেওয়ার আছে নাকি? তুমি যে দেখছি লম্বা লিস্ট বানিয়ে দিলে গো। ধুস, এইমাত্র তো একটা ঝক্কি মিটল, আবার প্রিপারেশন। এই নিয়ে কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে তারপর শর্মিলা আমায় মুক্তি দিল। আমিও চলে গেলাম অফিসে। অফিসের প্রথম দিন, তাই সুযোগ পাইনি শর্মিলাকে একবার ফোন করার। লাঞ্চ আওয়ারে একবার একটু কথা হয়েছিল, তারপর সোজা ঘরে ফিরে এসেই কথা হলো। ওকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হলো কি না। ও বলল দিব্যি ছিল। যাক, নিশ্চিন্ত। সমস্যাটা শুরু হলো 2 দিন পর থেকে। অফিসের ডেস্কে বসে কাজ করছি, এমন সময় দেখি শর্মিলার কল আসছে। বলো, সব ঠিক আছে তো? না দীপ, কিচ্ছু ঠিক নেই। কেন, কি হলো আবার? দীপ, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি জানো। কাজ সেরে ড্রয়িং রুমে এসে বসেছি, মনে হলো জানলার কাছে কেউ দাঁড়িয়ে ছিল। আমি তাকাতেই সরে গেল। আমি ভাবলাম ভুল দেখছি হয়তো, অত পাত্তা দিলাম না। দুপুরবেলা একটু জিরিয়ে নেবো বলে বেডরুমে গিয়ে শুলাম। হঠাৎ স্পষ্ট দেখলাম জানো তো, জানলার ওপর থেকে কে যেন হেঁটে গেল। কাউকে দেখতে পাওনি? না, পর্দা দেওয়া ছিল। আর তারপরেই সারা দুপুর মনে হলো যেন কেউ ঘরটাকে ঘুরে বেড়াচ্ছে। মধ্যখানে আমি 2 বার উঠে ভালো করে বাইরেটা দেখে এসেছি, কিন্তু বিশ্বাস করো, একটা কুকুর অব্দি দেখতে পাইনি। আমি একটু চুপ করে থাকলাম, তারপর সান্ত্বনা দিয়ে ওকে বোঝালাম, এটা তোমার মনের ভুল। বিগত কদিন ধরে খাটাখাটনি গেছে, তাই এসব ভুলভাল চিন্তা চলে আসছে মাথায়। আচ্ছা, তাই হবে হয়তো। বলে ও কলটা ডিসকানেক্ট করে দিল। পরের দিন বিকালের দিকে আবার শর্মিলার কল এলো, কিন্তু এবার ওর কণ্ঠস্বরে একটা দারুণ ভয়ের আভাস পেলাম। হ্যালো দীপ। হ্যাঁ, কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? দীপ, এই ঘরটা অদ্ভুত দীপ। এই ঘরে কিছু আছে, তুমি বিশ্বাস করো, এই ঘরে কিছু কিছু একটা আছে। আরে কি হয়েছে বলবে তো? তুমি তুমি বাড়ি আসো দীপ, তুমি বাড়ি আসো, আমার ভীষণ ভয় করছে। রেস্ট করব বলে আমি বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়েই ছিলাম, হঠাৎ শুনি একটা শব্দ। আমি চমকে উঠে বিছানায় বসি।
শব্দের উৎস খুঁজতে আমি এদিক ওদিক চোখ ফেরালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। বুঝতে পারছিলাম না কি করব। তখনই বুঝতে পারলাম শব্দটা একটু বেড়েছে, আর শব্দটা আসছে দেওয়ালের ভেতর থেকে। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি এক পা করে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি মনে হলো, আমি দেওয়ালের কাছে কানটা নিয়ে গেলাম। কিছু যেন একটা শুনতে পাচ্ছি। আমি দেওয়ালে কানটা চেপে ভালো করে শোনার চেষ্টা করলাম। আর দীপ, আমি যা শুনলাম তাতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। দেওয়ালের ভেতর দিয়ে আমি শুনতে পেলাম একটা গলা, একটা খ্যানখ্যানে মহিলা গলা। ওই বীভৎস হাসি শুনে আমি ছিটকে পিছিয়ে এলাম, আর তখনই কার্পেটে আমার পা জড়িয়ে আমি উল্টে পড়ি পিছনের দিকে। পড়ার সময় বাঁ হাতটা ধাক্কা লাগে বিছানার একটা হাতলে। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে। শর্মিলার হাতে ফার্স্ট এড করতে করতে আমি ওর সব কথাই শুনলাম। ফার্স্ট এড হয়ে যেতে আমি ওর হাতটা আমার দু হাতে নিয়ে বললাম, শর্মিলা, তুমি শান্ত হও। তুমি বড্ড উত্তেজিত হয়ে পড়েছ। দেখো, বিগত কয়েকদিন আমাদের অনেক ধকল গেছে। বিয়ে, ঘর, অফিস, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি জানি তুমিও ভীষণ ক্লান্ত। তারপর সারা ঘরে তুমি একা থাকছো। ক্লান্ত অবসন্ন মনে এরকমটা হতেই পারে। তুমি ওভারথিঙ্ক করছো শর্মিলা, আর কিচ্ছু না। এক ঝটকায় শর্মিলা ওর হাতটা আমার হাত থেকে সরিয়ে নিল। আমি ওভারথিঙ্ক করছি? তার মানে আমার কোনো কথাই তোমার বিশ্বাস হয়নি, তাই তো? তোমার আমায় পাগল মনে হচ্ছে, তাই না? আমি সব বানিয়ে বানিয়ে বলছি, তাই তো? না শর্মিলা, না, আমি তা বলছি না। আমি বলতে চাইছি তুমি ক্লান্ত, তার মধ্যে কী সব শব্দ শুনেছো সেটা নিয়ে তুমি বুঝতে কেন পারছো না? শর্মিলা উঠে দাঁড়ালো। না দীপ, তুমি বুঝতে পারছো না। এই বলে শর্মিলা ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি বসেই রইলাম। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শর্মিলা কেমন একটা থমথমে হয়ে আছে। আমি নোটিস করলাম ও আর আগের মতো হেসে খেলে কথা পর্যন্ত বলছে না। কেমন কেমন চুপচুপ হয়ে গেছে। কাল ওর জন্মদিন। প্রতি বছরই আমি ওর জন্মদিনটা খুব স্পেশালভাবে সেলিব্রেট করি। এবছরও তার অন্যথা হবে না। কিন্তু এখানে তো আমি কাউকে চিনি না, তাই কাউকে ডেকে সেলিব্রেট করবারও কোনো প্রশ্ন নেই। তাও সৌম্যকে ডাকবো ভাবলাম। ছেলেটা খুব হেল্প করেছে এই কদিন। ঠিক করলাম দুজনে মিলে একটা কিছু সারপ্রাইজ প্ল্যান করব। এখানে আসার পর থেকে অফিস ঘর করা ছাড়া আর তো কিছুই হয়নি। কিছুই চিনি না। অনেক কিছু কেনাকাটার আছে শর্মিলার জন্য, তাই সৌম্যর হেল্প একান্ত কাম্য। প্লাস আমার বিয়েতে না আসায় ওর একটা ট্রিটও প্রাপ্য আছে আমার তরফ থেকে। ওকে একটা কল করে সব বললাম। ও রাজিও হয়ে গেল। ঠিক হলো কাল বিকেলে আমি অফিস থেকে বেরিয়ে ওর সাথে দেখা করব। তারপর দুজনে কেক গিফট কিনে টিনে একসাথে বাড়ি ফিরব। আজ একটু তাড়াতাড়ি অফ নিয়ে নিলাম। সৌম্যর সাথে দেখা করে দুজনে অনেক কিছু কিনে শেষে কেক নিয়ে বাড়ি ফিরলাম। দরজার কাছে পৌঁছে
আমি সৌম্যকে বললাম নক করতে। অনেকবার নক করেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কি হলো? শর্মিলা দরজা খুলছে না কেন? আমি সৌম্যকে ব্যাগগুলো ধরতে দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে শর্মিলার নাম ধরে চেঁচাতে লাগলাম, শর্মিলা, শর্মিলা দরজা খোলো, শর্মিলা, শর্মিলা দরজা খোলো, কি হয়েছে? শর্মিলা। আমি চোখে অন্ধকার দেখলাম। দরজা ধাক্কে শর্মিলাকে ডেকে কোনো ফল হলো না। আমি সৌম্যকে বললাম, ভাই দরজাটা ভাঙতে হবে। ও সায় দিল। দুজনে মিলে দরজাটা ভেঙে ফেললাম। কেউ কোথাও নেই। আমি দৌড় লাগালাম বেডরুমের দিকে। দরজাটা বন্ধ, কিন্তু ভিতর থেকে বন্ধ নয়, তাই হালকা চাপ দিতেই খুলে গেল। আমি আর সৌম্য হুড়মুড় করে ঢুকে পড়লাম ঘরে। ঘরে ঢুকে চোখ পড়ল সামনের বিছানায়। শর্মিলা সেই দেওয়ালটার দিকে মুখ করে বিছানাতে বসে আছে। বড্ড অস্বাভাবিক দেখাচ্ছে ওর এই বসে থাকাটা। আমি ওখানে দাঁড়িয়েই বলে উঠলাম, শর্মিলা, শর্মিলা কি হয়েছে তোমার? শর্মিলা, আমি কখন থেকে তোমায় ডাকছি, দরজা ধাক্কাচ্ছি, তুমি কোনো রেসপন্সই করছো না। এখানে এখানে বসে কি করছো তুমি? শর্মিলা, শুনতে পাচ্ছ? শর্মিলা কোনো উত্তর দিল না। এমনকি আমি ঘরে এসেছি তাও ঘুরেও তাকালো না। আমি ধীরে ধীরে ওর দিকে এগোলাম। ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর একটা কাঁধে হাত দিয়ে ওকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি এখানে এমন ভাবে বসে আছো কেন? কথাটা বলতে বলতে আমি শর্মিলার সামনে বসতে যাচ্ছি, এমন সময় চোখটা গেল ওর চোখের দিকে। ওর চোখের একই অবস্থা, সাদার উপর কালো মণির জায়গায় ওটা এখন লাল। যেন মনে হচ্ছে কেউ রক্ত আলতা ঢেলে দিয়েছে ওর চোখের মধ্যে। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি ছিটকে সরে গেলাম ওর কাছ থেকে। ঠিক তখনই পিছন থেকে সৌম্য বলে উঠল, বৌদি, কি হয়েছে আপনার? আপনি কিছু বলছেন না কেন? আমি শর্মিলার দিকে তাকালাম। ওর মুখের ভাব বদলে গেল। মুখটায় যেন একটা অপার্থিব খুশি নেমে এলো। কি ভয়ঙ্কর দেখাচ্ছে শর্মিলাকে। শর্মিলার ঠোঁট দুটো নড়ে উঠল। সেখান থেকে কথা বেরোলো না। কিন্তু কিন্তু এ কার গলা? এই গলা তো শর্মিলার নয়। সৌমা, তুই এসেছিস সৌমা? শর্মিলা এইসব কি বলছে? ও এটা কেমন ভাবে কথা বলছে সৌম্যের সাথে? আমি ওর গলার স্বর উপেক্ষা করে একবার তাকালাম সৌম্যের দিকে। কিন্তু এ কি অবস্থা হয়েছে সৌম্যের? ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জড় বস্তুর মতো সোজা দাঁড়িয়ে ও দরদর করে ঘামছে। সৌমা, এতদিনে দিদার কথা মনে পড়লো? শর্মিলা আবার বলে উঠল। ওদিকে সৌম্য এক পা করে পিছোচ্ছে। হঠাৎ ঘরের দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। সৌম্য দরজা খোলবার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলল না। দরজা না খোলায়
সৌম্য কাঁদো কাঁদো মুখ করে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এইদিকে শর্মিলা উঠে দাঁড়িয়েছে। ও ধীরে সুস্থে সৌম্যের দিকে এগোচ্ছে। আমি যেন হাঁটা চলা নড়াচড়ার ক্ষমতা হারিয়েছি, যেন কোনো অলৌকিক শক্তি আমায় এক পাশে মোমের পুতুল বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এতক্ষণে শর্মিলা সৌম্যর মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। সৌম্য শর্মিলার মুখের দিকে তাকাতেই ওর মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। শর্মিলা আবার বলে উঠল, কি সৌম, দিদাকে মেরে ফেলেই কি দিদার প্রতি সব কর্তব্য মিটে যায়? দিদাকে দেখতে আসা যায় না বুঝি? শর্মিলা, এসব তুমি কি বলছো? কে শর্মিলা? আমি তোমার শর্মিলা নই। কি তাই তো সৌম? সৌম্য ভয় দরজার সাথে যেন মিশে যাচ্ছে। তাহলে কে 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 আপনি? এসব এসব কি বলছেন? মেরে ফেলেছে মানে? কে মেরেছে? বড় বিশ্বাস করেছিলাম, বড্ড ভালোবাসতাম। নিজের সন্তানাদি না থাকায় বড্ড মায়া পড়ে গেছিল। আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিল এই জানোয়ারটা। এই বাড়িটা খুব যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি করেছিল আমার স্বামী। সাত করে নাম রেখেছিল তিলোত্তমা। দুজনে শান্তিতে ছিলাম। আমি আমার স্বামীকে বলেছিলাম নিচের ঘরটা ভাড়া দিয়ে দিতে। বয়স হয়েছে, বড় একা একা লাগে। ভাড়াটে থাকলে ঘরটা একটু ভরাট হতো। আমার স্বামী তাতে রাজিও হয়ে যায়। ও একটা কাগজে বিজ্ঞাপন দেয়, আর তখনই এই বদমাশটা এখানে এসে জোটে। প্রথম প্রথম সব ভালোই চলছিল। হেসে হেসে কথা বলতো, মাঝে মাঝে বাজার করে দিত, গল্প করতো, আরো কত কি। তারপর একদিন আমার স্বামী মারা গেল। ওই সব দায়িত্ব নিয়ে কাজবাজ করে দিয়েছিল। আমি ভাবলাম যাক, অন্তত একটা কেউ তো আছে যে আমায় দেখবে। কিন্তু কিছুদিন না যেতে যেতেই ও আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা শুরু করলো। আমার ওপর চেঁচামেচি করতে লাগলো। তারপর একদিন ড্রয়িং রুমে সোফায় বসে কাগজ পড়ছি, হঠাৎ মাথার পিছনে প্রচন্ড জোর কিসের একটা আঘাত পেলাম। আমি সামনে মুখ থুবড়ে পড়ে গেলাম। তখনও আমার জ্ঞান আছে। আমি দেখলাম আমার সামনে এসে দাঁড়ালো সৌম্য। ওর হাতে একটা লোহার ফুলদানি। ও একটুও সময় নষ্ট করলো না। আমার মাথা লক্ষ্য করে আরো দুবার চালিয়ে দিল ফুলদানিটা। তারপর সব অন্ধকার। ও লোকজনকে বলে বেড়াতে লাগলো আমার স্বামী মরে যাওয়ার পর নাকি আমি একা হয়ে যাওয়ায় বাড়ি বিক্রি করে দিল্লিতে আমার কোন আত্মীয়ের কাছে চলে গেছি। এদিকে ও আমার মৃতদেহটা নিয়ে এই বেডরুমের দেওয়ালের পিছনে একটা চোরা কুটুরি করে সেখানে রেখে পাঁচিল তুলে দিল। পিশাচ তুই, পিশাচ একটা।
বুঝলাম এই বাড়িটার ওপর প্রথম দিন থেকেই ওর নজর ছিল। আমার স্বামী মারা যেতে ওর বেশ সুবিধাই হলো। আমি একা মানুষ, ও সুন্দর একটা গল্প বানিয়ে আমায় মেরে এই বাড়িটা হাতিয়ে নিল। কি তাই তো সৌম্য? এতক্ষণ খেয়াল করিনি সৌম্য কখন যেন দরজার নিচটায় বসে পড়েছে। বুড়ির ধমকানিতে ও আবার উঠে দাঁড়ালো। বুড়ি আবার বলতে শুরু করলো, এ বাড়ি তোকে আমি ভোগ করতে দেব না রে পিশাচ। আমি তোকে নিয়ে যেতে এসেছি। যাবি না? যাবি না আমার সাথে? এই বলে শর্মিলা এক হাত বাড়িয়ে সৌম্যের দিকে এগোতে লাগলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। সৌম্য ভয়ে চিৎকার করে উঠল, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার আর কখনো হবে না, আর কখনো হবে না। শর্মিলার মুখ থেকে বেরিয়ে এলো একটা অপার্থিব হাসি। আর সেই হাসি শেষ হতে না হতেই সৌম্য ঝুপ করে পড়ে গেল মেঝেতে। সৌম্যর দেহটা নিয়ে পুলিশের হ্যাঙ্গাম পোহাতে হয় বেশ কিছুদিন। পোস্টমর্টেম করে দেখা যায় সৌম্য হার্ট অ্যাটাক করে মারা গেছে। পুলিশকে সেই দিনের সব কথাই বলা হলো। কেন সৌম্য আমাদের বাড়িতে এসেছিল, কি ছিল সেই দিন, এইসব। কেবল বললাম না বুড়ির কথাটা। না পুলিশ শর্মিলার শরীরে বুড়ির ভর করা বিশ্বাস করবে, আর না বিশ্বাস করবে বুড়ির মৃত্যুর পিছনের আসল কারণটা কি। কারণ কোনো প্রমাণিত সৌম্য রেখে যায়নি। বুড়ির আত্মার শান্তির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প তিলোত্তমা। গল্প পাঠে রাজীব, দীপ ও সৌম্যর চরিত্রে রাজীব, শর্মিলার চরিত্রে শাওনি, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।